26 দিন পরও শেখ শাহজাহান কেন ধরাছোঁয়ার বাইরে থাকছে, এবং সেখানে দেবনারায়ণ বাবু যেটা বলছেন যে এখনো পর্যন্ত কোনো প্রমাণ নয়, এটা দেবনারায়ণ বাবুর বক্তব্য। এবং জানিয়ে অভ্র তুমি বললে যে এইভাবে ডিফেন্ড কি করে উনি করছেন, কিন্তু এটা তো আমরা দেখলাম এটা আপনি বললেন, কিন্তু আমরা এটাও দেখলাম যে বর্ষিয়ান তৃণমূল নেতা এবং মন্ত্রী তিনি শোভনদেব চট্টোপাধ্যায় তিনি কিন্তু এই প্রসঙ্গে তুলে আনলেন স্বাধীনতার সংগ্রামীর প্রসঙ্গ, এবং একই সঙ্গে পার্থ ভৌমিককে দেখলাম যে তিনি বলছেন যে এত বড় পৃথিবী, এত বড় জায়গা, পুলিশ কোথায় খুঁজবে, ধরে আনতে পারছে না, তো তাহলে কি করা যাবে? তার মানে পুলিশ আজকাল এই কাজটা করতে ব্যর্থ হচ্ছে, গৌতম বাবু, ব্যর্থ হচ্ছে প্রশাসন। তার না না, ঘটনাটা এটা একেবারেই পরিষ্কার, এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে পুলিশ এ রাজ্যে কাজ করবে না। যারা সমাজ বিরোধী তাদেরকে স্বাধীনতা সংগ্রামী আখ্যা দেওয়া হবে, তাদেরকে ভদ্রলোক বলা হবে, আর অন্যায়কে দুর্নীতিকে এন্ডোর্স করবে। এইটা যদি একটা সরকার যে রাজ্য চালাচ্ছে, যে দল এই সরকার চালাচ্ছে, তাদের যদি দিক নির্দেশিত হয় যে আমরা অন্যায়কে দুর্নীতিকে এন্ডোর্স করব, আমরা সমাজ বিরোধীদের এন্ডোর্স করব, আমরা বিভিন্ন জায়গায় স্কুল প্রাঙ্গণে অত্যাচার করব, খুন করব, হুমকি দেবো, এবং এগুলো হচ্ছে ঠিক কাজ, আর সমাজ বিরোধী যা করছে এইটাই আমরা চালিয়ে যেতে দেবো। এবং এইটাই শেষ করছি আমি এই কথা বলে যে বিচার ব্যবস্থাকেও কোনো মান্যতা দেব না, এইটাই হচ্ছে এই রাজনৈতিক দল এবং সরকার চালানোর মোটো। পুলিশের ভূমিকা নিয়ে যখন এত প্রশ্ন উঠছে মহানন্দা দিয়ে, তখন এই যে পুলিশ কি পারছে না ধরতে, নাকি পুলিশের সেই সদিচ্ছা নেই, এই নিয়ে যখন এত প্রশ্ন উঠছে, পার্থ ভৌমিক একজন মন্ত্রী, তার কথা যদি ধরতে হয় তাহলে তো পুলিশের ব্যর্থতা, অপদার্থতা। দেখো, পুলিশ বা বিচার ব্যবস্থা যদি অসহায় হয় তাহলে মানুষ কার কাছে যাবে, গোটা সমাজ কার কাছে যাবে বিচারের জন্য? প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এই শাহজাহান কিন্তু একটা দৃষ্টান্ত তৈরি করে ফেলছে, অর্থাৎ অন্যান্য দুষ্কৃতকারীরা তারা কিন্তু এইটা থেকে একটা এক্সাম্পল তৈরি করে ফেলছে যে আমরাও পারি। অর্থাৎ এটা যদি প্রশাসনের মদতে হয় তাহলে সেটা একটা চূড়ান্ত খারাপ ব্যবস্থা। আরেকটা কথা বলবো যে কলকাতার পুলিশ এক সময় স্কটল্যান্ড ইয়ার্ড তার সঙ্গে তুলনা করা, অর্থাৎ মাটি খুঁড়েও যারা অপরাধী তাদের ধরে আনা যায়, কিন্তু সেখানে মানুষ যদি বিচার ব্যবস্থা পুলিশের উপর ভরসা না করতে পারে সেটা তো চূড়ান্ত একটা অব্যবস্থার ব্যাপার হয়ে যাচ্ছে। আরেকটা ছোট্ট কথা বলবো, এই যে ট্রায়াল প্রসেসের দীর্ঘসূত্রিতা বা বিচারকদের অসুবিধে হচ্ছে জাজমেন্ট দিতে, তারা বারবার বলছেন যে কেন ধরা যাচ্ছে না, তাহলে বিচারক অসহায় হয়ে যাচ্ছে। তুমি চিন্তা করো, এই সুযোগটা কিন্তু দুষ্কৃতকারীরা নিচ্ছে এবং তাদের মদত দিচ্ছেন অবশ্যই রাজ্য প্রশাসন, না হলে রাজ্য প্রশাসন বেশ। আমরা চলে আসি পরের বিষয়। 100 দিনের বকেয়া আমরা যেমন দেখলাম যে বকেয়া টাকা আদায় 2রা ফেব্রুয়ারি থেকে ধর্নায় বসার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই প্রসঙ্গে মঙ্গলবার অধীর চৌধুরী বললেন, আপনি কলকাতায় ধর্না দিয়ে কি করবেন, চলুন দিল্লিতে ধর্না দেবেন আপনি, আমরাও থাকবো আপনার সঙ্গে। আজ মালদায় রাহুলের ন্যায় যাত্রার মধ্যেই অধীরের এই বার্তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে জল্পনা। বঞ্চনার প্রতিবাদে আমরা 1 তারিখ পর্যন্ত টাইম দিয়েছি, না হলে 2 তারিখে আমি নিজে ধর্নায় বসবো। আমি মুখ্যমন্ত্রীকে বলবো 100 দিনের বকেয়া টাকা দেওয়া দরকার, আমাদেরকেও ইনভলভ করুন। আপনি 28 দিন সিঙ্গুরের আন্দোলনে 28 দিন অনশন করেছিলেন, তো 100 দিনের কাজের বঞ্চিত মানুষদের জন্য চলুন না একবার দিল্লিতে অনশন করবেন 1 মাস, আমরাও থাকবো আপনার সঙ্গে। আজকে খোকাবাবুদের জন্য, আজকে রাজ্য সরকারের নিজেকে বাঁচানোর জন্য কথায় কথায় সুপ্রিম কোর্ট যাচ্ছে, কপিল সিবাল, মনু সিংভির মতন বড় বড় লয়ারকে তারা আইনি বিশেষজ্ঞ হিসাবে সুপ্রিম কোর্টে পেশ করছে। তো 100 দিনের কাজের অধিকার, এটা তো আইনি অধিকার, সেই আইনি অধিকারটাকে ফেরত দেওয়ার জন্য কেন সুপ্রিম কোর্টে কেস হচ্ছে না? অধীর চৌধুরীর কাছ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আন্দোলন শিখতে হবে না। কলকাতার রাজপথে যেমন মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা দিয়েছেন, দিল্লিতেও বারবার চিঠি দিয়েছেন, বাংলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় নবজোয়ার যাত্রা করেছেন, এরপরে দিল্লি অভিযান হয়েছে। অধীর চৌধুরী বরং মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে আন্দোলন কিভাবে করতে হয়, দল কিভাবে চালাতে হয়, এগুলো কিভাবে বিজেপির বিরোধিতা করতে হয়, দালালি করতে না হয়, এগুলো অধীর চৌধুরী শিখুন।
বারবার রাহুল গান্ধীর এই ভারত জোড়ো ন্যায় যাত্রা যখন বঙ্গে ঢুকলো, আমরা দেখলাম যে তৃণমূলের তরফ থেকে অধীর চৌধুরীর বিরুদ্ধে বিষোদ্গার করা হলো, তিনি বিজেপির দালাল, বারবার এই কথা বলা হলো। কিন্তু অধীর চৌধুরী যে বার্তা দিলেন, আমি গৌতম বাবুর কাছে আসছি, এটা কি জোটের স্বার্থে পাশে থাকার বার্তা তিনি দিলেন, নাকি অত্যন্ত কৌশলী একটা বক্তব্য তিনি সামনে রাখলেন? স্বাভাবিকভাবে এ নিয়ে জল্পনা, কি বলবেন? না না, এটা তো আলাদা করে বলার কিছু নেই, কারণ রাহুলের যে ন্যায়যাত্রা, সেই ন্যায়যাত্রাটা বিজেপির বিরুদ্ধে। ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দলগুলো একত্রিত হয়েছে, বিজেপির বিরুদ্ধে লড়াই হবে। সেই প্রশ্নে মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস থাকবে কিনা সেটা মমতা ব্যানার্জি ঠিক করুক। মমতা ব্যানার্জি যে বাতাবরণ তৈরি করেছেন, সে বাতাবরণে পশ্চিমবঙ্গে একটা একক চলার সিদ্ধান্ত তিনি নিতে যাচ্ছেন। সেক্ষেত্রে তাকে সিদ্ধান্ত নিতে হবে হোয়াট শি উইল ডু নেক্সট। বেশ বেশ, তাকে আমি এখান থেকে একবার দেবনারায়ণদার কাছে আসবো। দেবনারায়ণদা, অসুবিধা কোথায় অধীর চৌধুরী যদি আপনাদের সঙ্গে যান? তার কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে কিন্তু বলেছিলেন যে যতবার আমরা অধীর চৌধুরীকে তৃণমূলের বিরুদ্ধে কথা বলতে শুনি, ততবার বিজেপির বিরুদ্ধে কথা বলতে শুনি না। সেক্ষেত্রে উনি তো যাচ্ছেন কেন্দ্রীয় বঞ্চনা আদায়, অসুবিধা কোথায়? দেখো, একটা কথা বলি, অধীর চৌধুরী মানে দ্বিচারিতা করছে। অধীর চৌধুরীর বক্তব্য শোনো, অধীর চৌধুরীকে গত 7 মাস ধরে তৃণমূল 7 মাস ধরে বলা হচ্ছে আসুন আলোচনায় বসি পশ্চিমবঙ্গে। হ্যাঁ, তো এখন তো বলছেন 7 মাস না বললেও এখন তো বলছেন, তাহলে এখন রাজি তৃণমূল একসঙ্গে তাহলে যেতে তো পারেনি। 7 মাস ধরে বলা হচ্ছে যে আমরা জোট চাই, কিন্তু আসুন যুক্তিতর্ক দিয়ে বুঝুন যে আপনি 2টো সিট আমরা দিচ্ছি, আপনি যদি 3টেও চান 4টেও চান আগে যুক্তি দিন, আমাকে দিতে হবে। না না, বেটার লেট দ্যান নেভার। আপনার কথা ধরেই যদি এই সেন্টেন্সটা আমি বলি, 7 মাস পর এখন যদি অধীরবাবু স্পষ্ট বলছেন যে এটা রাজ্যের স্বার্থে, রাজ্যের মানুষের স্বার্থে, চলুন আপনার সঙ্গে যাব, দিল্লিতে চলুন, তাহলে তো কোনো আপত্তি থাকার কথা না আপনাদের। দিল্লি যাবে কি? ও তো চালাকি করছে। আচ্ছা, ও চাচ্ছে দিল্লি চলে গেলে মমতা এখানে আন্দোলন হবে না, এই সুযোগে অধীর ভাববে কি আমি এখানে লোক দিয়ে আন্দোলন করব। ওর মতো চালাক আর কে আছে? ও তো বিজেপির সঙ্গে টাই আপ আছে। 2017 যোগী আদিত্যনাথের সঙ্গে মিটিং করেছে, সবাই জানে। তখনই বলছো বিজেপিতে চলে যাবে। অধীর চৌধুরীর ইতিহাস ভালো নয়। আচ্ছা, আর এমনিও কিন্তু আপনারা সবাইকে একসাথে নিয়ে চলতে চান। আপনারা কমপ্লেইন করেছিলেন, মোটেই করেননি। না না, যতবার এনডিএতে আপনারা ছিলেন না। হ্যাঁ আসবো। অধীর চৌধুরী আলাদা আলাদা আলাদা। ও অধীর চৌধুরীর ব্যাপারে আলাদা হয়ে গেল। আচ্ছা আচ্ছা, বেশ। অভ্র কিছু বলতে চাইছেন, অভ্র বলুন। প্রথমেই তো একটা কথা বলি যে রাজ্যের স্বার্থ বা রাজ্যের মানুষের স্বার্থের কথা কিন্তু তৃণমূল বা কংগ্রেস কেউই ভাবছে না, এবং সিপিআইএমও ভাবছে না। এখানে বেসিক্যালি নিজেদের রাজনৈতিক স্বার্থের কথা ভাবছে। অ্যাজ পার আর্টিকেল 131 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, আবার বলছি আর্টিকেল 131 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, সুপ্রিম কোর্টের অরিজিনাল জুরিসডিকশন আছে। যদি আজকের যে পরিস্থিতির কথা তৃণমূল কংগ্রেস বলছে যে নাকি বঞ্চনা করা হচ্ছে, যদি এটা সত্যি হতো তাহলে এই জুরিসডিকশন সুপ্রিম কোর্টের আছে, এবং রাজ্য সরকারের এই রাইট আছে যে ডিরেক্ট সুপ্রিম কোর্টে তারা পিটিশন ফাইল করলো। এবং এই প্রেসিডেন্ট আগে আছে রাজস্থানে এরকম আসবো, কিন্তু আমি একটু অ্যাড করে দিচ্ছি। একদিকে যে কথা বলছো যে সুপ্রিম কোর্টে কেন যাচ্ছে না রাজ্য, অধীর চৌধুরীও একই কথা বলেছে। কিন্তু এটাও ঠিক যে বঞ্চনার প্রশ্ন তুমি তুললে, বঞ্চনা, সেই বঞ্চনা তো অবভিয়াসলি হয়েছে। কারণ এক সেকেন্ড অভ্র, কারণ এই যে যারা এই যে ভুয়ো জব কার্ড, সব তো ভুয়ো নয়, যারা কাজ করেছে তারাও তো টাকা পাচ্ছে না। বঞ্চনা তো সত্যিই হয়েছে। না দিদি, বঞ্চনাটা কারা করেছে? তৃণমূল কংগ্রেস তথা এই রাজ্য সরকার। ইউটিলাইজেশন সার্টিফিকেট যেটা দেওয়া বাধ্যতামূলক, যেটা আমাদের দেশের আইনে রয়েছে, আর বাকি যে কটা রাজ্য রয়েছে আমাদের দেশে প্রত্যেকে ইউটিলাইজেশন সার্টিফিকেট দিয়েছে, খালি পশ্চিমবঙ্গ ছাড়া। তার টাকাটা তো আটকে যাবে, এবং ইউসি দেয়নি বলে যেটা বোঝা যাচ্ছে 19,000 কোটি টাকা নাকি খরচাই হয়নি। তাহলে তৃণমূল কংগ্রেস তাদের রাজ্য সরকার পরিষ্কার করুক যে টাকাটা কি খরচা হয়েছে, হয়ে থাকলে কিভাবে খরচা হয়েছে, আর না হয়ে থাকলে এই টাকাটা তো পকেটে পড়েছে। পুরো চোর, চিটিং বাজের দল, চিটিং বাজের দল। যেটা অভ্র বলছেন যে রাজ্য সুপ্রিম কোর্টে গেল না, এটা কিন্তু একটা প্রশ্ন উঠছে। প্রথমত হচ্ছে যে 100 দিনের কাজটা কিন্তু দারিদ্র দূরীকরণ কর্মসূচিটা মনে রাখতে হবে। একদম, এখনো ভারতবর্ষে 27% হচ্ছে দারিদ্র সীমার নিচে। তাহলে এই মানুষগুলোকে তুমি যেটা বললে খুব ভাইটাল কথা, যে সবার তো জব কার্ড ভুয়ো নয়, তাহলে যাদের জব কার্ড গুলো ঠিকঠাক আছে তারা কেন বঞ্চিত হবে? এই দরিদ্র মানুষকে বঞ্চনা করার কোনো অধিকার কিন্তু কেন্দ্রীয় সরকারেরও নেই। কিন্তু প্রশ্নটা হচ্ছে আন্দোলন তো নিশ্চয়ই করতে হবে। সেখানে অধীর চৌধুরী যে কথাটা বলেছেন, যদি এই পার্টিকুলার
পার্টিকুলার এই ইস্যুতে যদি তৃণমূল কংগ্রেসের সঙ্গে উনি আন্দোলন করতে চান, আমি সাধুবাদ জানাচ্ছি। এবং এটা তো অনেক মানুষের গরিব মানুষের এজেন্ডা, সরকারের বিরুদ্ধে কোনো একটা এজেন্ডার ক্ষেত্রে বিরোধীরা একসঙ্গে গুজরাট যে 100 দিনের যারা কাজ করেছে তারা গরিব মানুষ, তাদের প্রাপ্য ন্যায্য টাকা পাওয়া উচিত, তার সঙ্গে আবার গভর্নমেন্টেরও ইউটিলাইজেশন সার্টিফিকেট দেওয়া উচিত, এটা খুব পরিষ্কার। কিন্তু কোন জায়গায় গন্ডগোল সেটা তো কেন্দ্রীয় সরকারকে বার করতে হবে, কারণ ন্যায্য যাদের পাওয়া জরুরি, যাদের পাওয়া দরকার, আমাদের এটা কোর্টে যাওয়ার প্রয়োজন। আমি বলে দিলাম, আমি কেন্দ্রের কোনো রিপোর্ট এখনো অবধি আমরা দেখলাম না। একটার পর একটা টিম এলো এখানে, কিন্তু তারা গিয়ে কি রিপোর্ট দিল এটা তো পেলাম না। এক সেকেন্ড, আমাদের সেটা আমাকে বলেছে, আমাকে বলতে বলেছে, আমাকে বলতে বলেছে, এটা আরে বলতে বলেছে আমাকে, না বলতে বলছে, ঠিক আছে, মানে কিন্তু আরে অদ্ভুত ব্যাপার, না কেন্দ্রীয় সরকারের আরে আমাকে বলেন না, ন্যায্য যাদের যারা করেছেন, কাজ করেছেন, তাদের টাকাটা কিভাবে পাবে তার পরিকল্পনাটা আমাদের এই লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ারের এফেক্টিভ বাজেট ফর এই মানরেগা স্কিম, 100 দিনের কাজের স্কিম হচ্ছে 98,000 কোটি টাকা কেন্দ্রীয় সরকারের এক বছরের সারা দেশব্যাপী বাজেট। এটা কিছুভাবেই বলা যায় না যে কেন্দ্রীয় সরকার চায় যে যাতে এই পিছিয়ে পড়া মানুষগুলো টাকা না পায়, কিন্তু আইনটা তো রয়েছে দিদি। আমরা বারংবার বলেছি যে আপনারা ইউটিলাইজেশন সার্টিফিকেট দিন। আজকে যদি কোর্টে আপনারাও যাচ্ছেন না, বিজেপিও তো, মানে কেন্দ্রীয় সরকারও তো কোর্টে যাচ্ছে না, তাহলে সেটা কেন্দ্রীয় সরকার জুরিসডিকশন নেই, অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস। কোন শ্বেতপত্র তো প্রকাশ যেমন রাজ্যের তরফ থেকেও করা হচ্ছে, রাজ্যের তরফ থেকে করতে হবে, করতে হবে। ইমপ্লিমেন্টেশন রাজ্যের তরফে, আমরা টাকা দিই কেন্দ্রের তরফে, ইমপ্লিমেন্ট করে রাজ্য সরকার, চুরি করে রাজ্য সরকার। টিভিতে বসে বলে আমি অনেক দূরে আছি, একটা কথা বলুন। চারবার ইউটিলাইজেশন দেওয়া হয়েছে, গত মার্চেও দেওয়া হয়েছে। কোন বছরের ইউটিলাইজেশন সার্টিফিকেট দেওয়া হয়েছে, কোন বছরের দেওয়া হয়েছে, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি হাজারবার, শোনো, এমনকি আপনি তো দায়িত্ব নিয়ে এটাও বলেন স্বেচ্ছাচার ওখানে ছিল না, মিথ্যা কথা বলছেন। তাতে বলেছে 4 জন, 4টে পক্ষের সঙ্গে 4টে লোক নিয়ে এটাই রিজার্ভ করে এই টাকাটা দেয়া হোক। এই আজকে 1 মাস আগেই এটা হাইকোর্টে করেছে, কিন্তু কেন্দ্রীয় সরকার ধানাই বানাই করছে। এটা শুনো, আজকে বেশি উত্তরপ্রদেশে 2 কোটি জব কার্ড একেবারে কোনো দোষ নেই। পশ্চিমবঙ্গে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে আগামী শুক্রবার থেকে ধর্নায় বসার হুঁশিয়ারি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের। এই অবস্থায় ইঙ্গিতপূর্ণ মন্তব্য শোনা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায়। রাজভবনের সামনে তার ধর্না প্রসঙ্গে অভিষেক বলেন, আমি ধর্না প্রত্যাহার করতে চাইনি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আমার দলনেত্রী, তার যা নির্দেশ, তার যা আদেশ তা আমার কাছে শিরোধার্য। এখানেই প্রশ্ন উঠছে, এই কথা বলে কি আদতে নিজের অভিমানী পরোক্ষে প্রকাশ জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে 2রা ফেব্রুয়ারি ধর্নায় বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর ঠিক তখনই 100 দিনের কাজের বকেয়া দেওয়ার দাবিতে রাজভবনের সামনে যখন ধর্নায় বসেছিলেন, তখন সেই ধর্না তোলা প্রসঙ্গে ইঙ্গিতপূর্ণ মন্তব্য শোনা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায়। আমি ধর্না প্রত্যাহার করতে চাই না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আমার দলনেত্রী, তার যা নির্দেশ, তার যা আদেশ আমার কাছে শিরোধার্য। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পরই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, এই কথা বলে কি আদতে নিজের অভিমানী পরোক্ষে প্রকাশ্যে আনলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? 100 দিনের কাজসহ বিভিন্ন প্রকল্পে বঞ্চনার অভিযোগে মোদী সরকারের বিরুদ্ধে দিল্লি অবধি আন্দোলন পৌঁছে দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজঘাটে ধর্না, কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রীর ঘরের বাইরে অবস্থান, সেখান থেকে তুলে দেওয়ার পর কলকাতায় ফিরে সোজা রাজভবনের সামনে অবস্থান বিক্ষোভে বসেন অভিষেক। 5 দিন পর দলনেত্রীর পরামর্শে সেই ধর্না তোলেন তিনি। তিনি ভেবেছিলেন হয়তো সৌজন্যতা দেখালে তারাও সৌজন্যতা দেখাবে, মানুষের টাকা ছাড়বে, কিন্তু বিজেপি সৌজন্যতা দেখানোর পাত্র নয়। তারপরেও যদি মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নেয় যে আমি 2 তারিখ আন্দোলন করব, সঠিক সিদ্ধান্ত নিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি সত্যিই অভিমানী, নিজেকে গুটিয়ে নিচ্ছেন? নানা মহলে প্রশ্নটা উঠছে।
কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যখন 2 তারিখ ধর্নায় বসছেন তখন সূত্রের খবর চিকিৎসার জন্য 3রা ফেব্রুয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাত্রার প্রস্তুতি কার্যত সম্পূর্ণ হয়ে গিয়েছিল। এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে, শেষ অবধি কি তৃণমূল নেত্রীর কর্মসূচিতে উপস্থিত থাকবেন? তার ঘনিষ্ঠ মহল সূত্রে এই দাবিও করা হচ্ছে, গ্রেফতার হওয়ার পর 107 দিন কেটে গেলেও এখনো কেন জ্যোতিপ্রিয় মল্লিককে মন্ত্রিত্ব থেকে সরানো হলো না তা নিয়েও সন্তুষ্ট নন শাসক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। পর্যাপ্ত মূল্যায়ন ছাড়াই দলের একাধিক গুরুত্বপূর্ণ পদে নিয়োগ নিয়েই অসন্তুষ্ট তিনি। তাই কি বারবার নিজেকে লোকসভা ভোটে মূলত ডায়মন্ড হারবারের মধ্যেই আটকে রাখার ইঙ্গিত দিচ্ছেন তিনি? হ্যাঁ, 2024 সালে আমার বাড়তি দায়িত্ব তো রয়েছে। আমি তো নিজে প্রার্থী হলে আমাকে আমার লোকসভায় সময় দিতে হবে। আমি যদি ভেবে নিই না আমি অনেক বড় নেতা, আমি লোকসভা দেখবো না, আরে যে পঞ্চায়েতের নেতা তাকে তো তার পঞ্চায়েত দেখতে হবে, তারপর তো আপনি ব্লকের নেতা। তা আপনার যখন ভোটের সময় আপনি মানুষের কাছে পৌঁছানো আপনার দায়িত্ব নয়? আর আমি আবার বলছি, আমাকে দল যা গুরু দায়িত্ব দেবে নিশ্চিতভাবে আমাকে সময় যেহেতু ডায়মন্ড হারবারে দিতে হবে, সেই কারণে আমার প্রায়োরিটি হয়তো ডায়মন্ড হারবার থাকবে। দল আমাকে যেখানে দায়িত্ব দেবে আমি যাব, নিশ্চিতভাবে দলের পাশে থাকবো। কেন থাকবো? মমতা বন্দ্যোপাধ্যায় দলের সভানেত্রী, তিনি যেভাবে আমাকে কাজে লাগাতে চাইবেন আমি সবসময় আছি। এটা তো কংগ্রেসের মতো হাইকমান্ড কালচার নেই যে আমি সিদ্ধান্ত নেবো। ওয়ার্কিং কমিটিকে নিতে হবে, নইলে দলের লিডারশিপকে নিতে হবে, স্টেট প্রেসিডেন্ট নেবে, মমতা বন্দ্যোপাধ্যায় নেবে। আমাকে যেখানে যে কর্মসূচি ডেকেছে আমি গেছি। সব মিলিয়ে জল্পনা তুঙ্গে এবিপি আনন্দ। আমি সোজাসুজি চলে যাব দেবনারায়ণ বাবুর কাছে। দেবনারায়ণ বাবু, একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন স্পষ্ট বলছেন যে দলনেত্রীর নির্দেশ তার শিরোধার্য, কিন্তু তারপরেও তিনি একথা বললেন যে তিনি চাননি যে ধর্ণা তিনি দিচ্ছিলেন তা শেষ করতে, এবং তার থেকেই কি নিজের কোথাও একটা অভিমানী পরোক্ষে প্রকাশ্যে নিয়ে এলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এমনটাই জল্পনা? না, এইগুলো সব একটা আমরা বিভিন্ন ধরনের গেস করছি, কিন্তু প্রশ্ন তা না। আমি যেটা শুনলাম কালকেও তো বলা হলো উনি একটা অপারেশনের জন্য হয়তো সিঙ্গাপুরের দিকে যাচ্ছেন, কিন্তু তা নয়। উনি বলছেন হ্যাঁ সেটা খুব আর্জেন্ট নয়, এমনটাও জানা যাচ্ছে। মমতা ব্যানার্জি আদেশে চিরধার্য, এতে কি শোনো মমতা ব্যানার্জি যেটা করবে আসলে সেটা উনি নিশান্ত কোনো অসুবিধার জন্য, আমি যেটা শুনলাম উনি সিঙ্গাপুর যাচ্ছেন না, এটা অপারেশনের ব্যাপার। কালকেই তো আলোচনা হলো ঘন্টাখানেক আলোচনা। সুতরাং এটা কোনো ক্ষোভ বিক্ষোভের ব্যাপার না। মমতা ব্যানার্জি বলেছিলেন এখন তুমি চলে আসো, আমরা পরে এটা করব। এখন মমতা ব্যানার্জি এই দায়িত্বটা তখনও বলেছিল মমতা ব্যানার্জি যখন বলবেন নেক্সট জানুয়ারি থেকে আরম্ভ হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কথাও বলেছেন যে দলনেত্রী ভেবেছিলেন বিজেপি সৌজন্য দেখাবে, কেন্দ্র সরকার সৌজন্য দেখাবে, এবং তাই জন্যই তিনি সরে আসতে বলেছিলেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এখন রিয়েলাইজ করেছেন, এটা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, যে না, সৌজন্য দেখানোর দল বিজেপি নয়। মমতা বন্দ্যোপাধ্যায় এখন রিয়েলাইজ করেছেন, এটা কিন্তু অত্যন্ত ইঙ্গিতপূর্ণ একটা কথা। গৌতম বাবু, এই জন্য 2 তারিখ থেকে মমতা ব্যানার্জি ঘটনাটা হচ্ছে পরিষ্কার 1, 2, 3 করে আমি বলে দিই। যারা কাজ করেছে তাদের টাকা ন্যায্য অধিকার পাওনার, সেটা কি পদ্ধতিতে পাবে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার ঠিক করুক। 2, তৃণমূল দলের ভেতরে কি সমস্যা, তাদের মধ্যে নব্য তৃণমূল পূর্ণ তৃণমূলের কি সমস্যা সাধারণ মানুষ জানতে চায় না। সাধারণ মানুষ যেটা জানতে চায়, যেভাবে রাজ্য চলছে এবং যে পদ্ধতিতে এই সরকার চালাচ্ছে তাতে বিচারের বাণী নীরবে নির্ভীতে কাটবে না। মানুষ তার প্রতিবাদ প্রতিরোধের যে অভ্রর কাছে জাস্ট ওয়ান লাইনার আসবো। অভ্র, মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন, বেরিয়ে এসে তিনি বললেন যে আমলাদের মধ্যে কথা হবে, তাই জন্য কিছুটা সময় প্রধানমন্ত্রী চেয়েছেন এবং তারপরে হয়তো বিষয়টা সামনে আসবে। এখনো পর্যন্ত সেটাও সামনে এলো না এবং সাধারণ মানুষ সেই বঞ্চনাতেই থেকে গেলেন। দেখুন, আমাদের কেন্দ্রীয় সরকার অবশ্যই সবসময় চাইছে যাতে সব টাকা যেন গরিব মানুষেরা পায়, কিন্তু তৃণমূল কংগ্রেস তথা রাজ্য সরকার সেটা চাইছে না বলেই মানুষকে বিভ্রান্ত করছে, এই ধর্নার নাটকবাজি করছে। কেন? একদম ডকুমেন্ট দিন, একদম সঙ্গে সঙ্গে ইমপ্লিমেন্ট করুন এবং গরিব মানুষগুলোর কাছে টাকাটা পৌঁছে দিন। এরকম করে চুরি করবেন না। আর কত চুরি করবেন, আর কত আইন ভাঙবেন, আর কত সংবিধান। অভিষেক বন্দ্যোপাধ্যায় জানেন যে তৃণমূল সুপ্রিমো হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, কাজে তার সঙ্গে ডিফারেন্সটা মানে মনে হয় না খুব গুরুত্বপূর্ণ। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় 100 দিনের কাজের জন্য যে লড়াইটা করেছিলেন সেটা নিশ্চয়ই একটা বড়সড় লড়াই। সেটাতে যখন মমতা বন্দ্যোপাধ্যায় একটু লাগাম ধরেছেন তাতে তিনি নিশ্চয়ই মনক্ষুণ্ণ হতে পারেন, কিন্তু এই ডিফারেন্সটা যে খুব বিশাল বলে
আমার মনে হয় না। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে রাজনীতির ক্ষেত্রে একটা নতুন লাইন অফ অ্যাকশন নেওয়ার চেষ্টা করছেন, সেটা জনগণের কাছে একটা বার্তা নিশ্চয়ই যাচ্ছে। তাতে জনগণের কতটা লাভ হয় সেটা তো সময়ই বলবে। আলোচনার সময়সীমা এখনকার মতো এ পর্যন্তই। সকলকে ধন্যবাদ জানাই আলোচনায় আসার জন্য।